শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই। বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে, তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। অনেকেই আছেন যে পরিমাণ গুমের শিকার যে পরিবারগুলো হয়েছে তাদের কথা অনেকেই ভুলে গেছে। খুনের শিকার যারা হয়েছে, নির্মম বেদনায় নির্যাতনে নিষ্পেষিত যারা হয়ে গেছে তাদের কথা অনেকেই ভুলে গেছে। আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা অনুরোধ করতে চাই, শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থান না, বরং 2007 সাল থেকে শুরু করে পরবর্তী সময়ে দল মত নির্বিশেষে যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা নিপীড়নের শিকার হয়েছে, তাদের প্রত্যেকের জন্য, তাদের পর যারা নিপীড়ন চালিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই যে একটা গুরু দায়িত্ব, এই দায়িত্বটা আমার মনে হয় সার্বজনীনভাবে সামনে তদারকি করার দরকার আছে। এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে একটা ব্যাপার উপলব্ধি করি, বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। যেমন 75 পরবর্তী সময়ের কথা যদি বলি, 72 থেকে শুরু করে 75 সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ, দেশের গণতন্ত্রহীনতা, দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দা অবস্থা ছিল, সেই বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা বিএনপিরই করতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আবার বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব নিয়েছেন, ঠিক তার আগে একই রকম একটা দুর্বিষহ টাইম গেছে ছোট আর একজন স্বৈরাচারের আমলে। আমি ছোট স্বৈরাচার এরশাদকে এই জন্যই বলি, তার কারণ আমরা যে দুর্বিষহ জীবন দেখেছি, সেই শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই। এবং সামনের দিনে আরও একটা বারের মতো জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে, ঠিক তার পূর্ব মুহূর্তে 15টা বছর আবার দেশে এই ক্যাটাগরির একটা ডিজাস্টার হয়ে গেছে। অর্থাৎ ইতিহাসের দিকে যদি তাকানো যায়, প্রতিবারই দেখতে হয়েছে একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, ঠিক তারপরে এসে বিএনপিরই দায়িত্ব নিতে হয়েছে সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং বাংলাদেশে আমি যদি বলি যে সামনের দিনের বাংলাদেশে আমাদের কাদের দরকার, সরকার দরকার, দেশনায়ক দরকার, নাকি কাদেরকে দরকার? আমি সবসময় বলি আমাদের একজন স্টেটসম্যান দরকার। স্টেটসম্যান আর একজন সরকার প্রধানের অনেক 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 পার্থক্য আছেন। এই বাংলাদেশে স্টেটসম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি দেশকে যে সার্ভিসটা দিতে পারতেন, আমাদের দুর্ভাগ্য যে মাত্র 4 বছরের ভেতরে উনার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছিল। সামনের দিনে আমাদের এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই আমাদের আর একজন স্টেটসম্যান দরকার, যিনি শুধুমাত্র তারুণ্যকেই ধারণ করেন না, যিনি শুধুমাত্র অভিজ্ঞতাতেই ধারণ করেন না, বরং তারুণ্য এবং অভিজ্ঞতা দুইটার ভেতরে সেতু বন্ধন হিসেবে কাজ করেন, যিনি শুধু গোষ্ঠীর না বরং সামগ্রিকভাবে বাংলাদেশকে ধারণ করেন। এবং এই জায়গাতে আমার ছোট্ট একটা অনুভূতি যদি আমি বলি, রাজনীতিতে অনেক জায়গায় অনেক প্যারাডিম শিফট হয়ে যাচ্ছে। 2022 সালে যখন শেখ হাসিনার আমলে অনেকে অনেক কথা বলতে পারতো না, অনেক জায়গায় অনেক বড় বড় সমাবেশ হতো। আমাদের উত্তরবঙ্গের একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল 2022 সালের একটা সমাবেশের পরে। সেরা স্যান্ডেল পরে আছেন, চুল কাটে না অনেকগুলো দিন, একেবারে নোংরা একটা শার্ট পরে, এবং তার মাথায় একটা ক্যাপ ছিল, যুবদলের একটা ক্যাপ। উনি যখন চলে যাচ্ছে, উনি বাসের একটা পাশের সিটে বসা ছিল আমার। উনি 11টা বছর তার এলাকায় যেতে পারে না। তার বাবার জানাজা হয়েছে, তাকে যেতে দেওয়া হয় নাই। তবুও তার কণ্ঠে আমি একটা জোর দেখেছিলাম। সেই কণ্ঠ, সে বলছিল এত এত নিপীড়নের পরেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই, ওই দুর্দিনেও সে তার দলকে ছেড়ে যায় নাই। এই যে দলকে ছেড়ে যায় নাই, ওই আদর্শ 1 জন 2 জন 3 জন না,
বরং আমার সামনে উপবিষ্ট যারা আছেন, আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা মানুষের ত্যাগ, তিতিক্ষা, রক্ত, ঘাম জড়িয়ে আছে জন্যই এই দলটা আজ অবধিও কেউ ভাঙতে পারে নাই।